পাবজি খেলছি, এমন সময় আম্মু রুমে এসে। কি রে, তুই এখনো বসে আছিস? বসে না থেকে কি দাঁড়িয়ে থাকবো নাকি? কি বললি? ডিস্টার্ব করে না তো? যাও তো, দেখছো না পাবজি খেলতেছি। আমার কথা শেষ হতে আমার হাত থেকে আমার ফোনটা কেটে নিল। ও আম্মু, আম্মু গো, আমার খেলা। সকালে ব্রেকফাস্ট করার সময় তোকে আমি কি বলছিলাম? কি বলছিলে? তোকে না বলছি বিকেলে তোর মামা বাড়ি যাব? যাবো তো, আগে মোবাইলটা দাও তো। রেডি হয়ে নিচে আয়। যাওয়ার সময় মোবাইল পাবি, তার আগে না, পরেও না। তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়। আম্মু চলে গেল, আমি অসহায় হয়ে বসে আছি। আর একটু হলেই খেলাটা শেষ হয়ে যেত। এই তো মাত্র 45টা এনিমি বাকি ছিল। তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে নামলাম। আমার জামা কাপড় অবশ্য আম্মুই আগেই গুছিয়ে রেখেছিল। নিচে নামতেই আম্মু, মাশাআল্লাহ, তোকে আজ খুব সুন্দর লাগছে। আসলে আজকে আমি নীল কালারের শার্ট আর একটা কালো জিন্সের প্যান্ট আর হাতে একটা ঘড়ি পরেছি, তাই তো। দেখতে হবে না ছেলেটা কার? এখন চুপ কর, একটু এদিকে আয়। কেন বলো তো? তোর কপালে একটি কাজল লাগিয়ে দেই, পরে না জানি আবার কার নজর পড়ে। সেজন্যই তো বলি, আমার মতে ছেলের আজ পর্যন্ত কেন একটা গার্লফ্রেন্ড নেই। কি বললি? বলছিলাম দেরি হয়ে যাচ্ছে তো। ও তাই তো। আম্মু একটা কথা, আম্মু আমাকে থামিয়ে দিয়ে। এই নে তোর মোবাইল। তারপর বিকেল 5টায় বাসে করে মামার বাড়ি গেলে রওনা হলাম, কুমিল্লা টু চট্টগ্রাম। ও হ্যাঁ, এবার আমার পরিচয়টা দিয়ে দিই ফেলি। আমি অব্র, বাবা মায়ের একমাত্র সন্তান। আমার আব্বু অফিসের কাজে প্রায় বিদেশে থাকে, আর আর আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। রাত্রি 9টায় মামার বাড়িতে পৌঁছলাম। বাড়িতে ঢুকতেই, ভাইয়া কেমন আছিস? এতক্ষণ ভালো ছিলাম না, তোকে দেখার পর ভালো আছি। অব্র, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? ভালো। তুমি তো আমাদের এখানে আসোই না। এবার থেকে আসবো। আজ 4 বছর ধরে একথা শুনে যাচ্ছি রে বাগ্নে। আসলে মামা, পড়াশোনার যে চাপ, সময়ই তো পাই না। সারাদিন মোবাইল টিপলে সময় পাবি কই? এই রে, আম্মু তো আমার প্রেস্টিজ পামসার করে দেবে। মামি, আমরা কি বাহিরেই দাঁড়িয়ে থাকবো নাকি ভিতরে আসবো? রাতে হালকা পাতলা খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙতেই দেখি একটা মেয়ে আমার পাশে বসে আছে। আপনি এই রুমে কেন? আসলে আমি ঘুমাচ্ছিলাম, আর যখন ঘুম ভেঙে যায় তখন দেখি মেয়েটি আমার পাশে বসে আছে। ভালো লাগছে তাই। ফাইজলামি করেন? হঠাৎ আম্মু আমার রুমে এসে, অভদ্র, তাড়াতাড়ি নিচে আয়। আর নীলা, তুইও আয়। জি ফুপু। আম্মু, উনি কে? তোর মামাতো বোন। আসলে আমি আমার মামার বাসায় আজ 4-5 বছর যাবত আসি না, আর খুব ছোট থাকতে নীলার সাথে দেখা হয়েছিল, তাই ওকে চিনতে পারিনি। তারপর আমি ফ্রেশ হয়ে নিচে আসলাম। নীলামা, অব্রকে নাস্তা দি। জি আম্মু। তারপর নাস্তা সেরে উপরে আবার চলে গেলাম কাজ করতে, পাবজি খেলতে। আসবো? আমি নীলার দিকে একবার চেয়ে, আরে বাহিরে দাঁড়িয়ে কেন, আসুন কি করিস? পাবজি খেলি। ও। তারপর নীলা এসে আমার পাশে বসলো। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, ও হচ্ছে নীলা, এবার ইন্টার ফাইনাল ইয়ারে, আর সম্পর্কে আমার সিনিয়র মামাতো বোন। খেলা শেষে তার কতক্ষণ লাগবে? এই তো শেষ, কিন্তু কেন? তোর সাথে আড্ডা দেব তাই। তারপর পাবজি খেলা শেষ করে নীলার দিকে তাকিয়ে বললাম, আপু তুমি কিন্তু সো কিউট। তুই কি বললি? আসলে আপু, হয়েছে কি, তোর আপুর গুষ্টি খিলাই। আমি তোর কোন জনমের আপু রে? আপনি তো আমার মামাতো বোন। আপন বোন তো না। না, তাহলে আমাকে কি বলে ডাকবি? নীলা আপু। কি? আমার প্রচুর হাসি পাচ্ছে, কিন্তু হাসলে আমার অবস্থা নাজেহাল হয়ে যাবে। নীলা। তারপর আমার শার্টের কলারটা ছেড়ে দিল। আপু, তোমাকে রাখলে না একটু বাচ্চাদের মতো লাগে। কি বললি? আপু, নীলা আপু। কবে রে? নীলা আমার দিকে এগিয়ে আসতেই আমি পালিয়ে গেলাম। দুপুরে খাবার খাওয়ার সময় মামি বলল, অভ্র, তোমার কোনো কিছু প্রয়োজন হলে নীলাকে বা আমাকে বলবে। জি। তারপর বিকেলে আমরা সবাই মিলে গল্প করছিলাম, তখন নীলা উপরে এসে, আম্মু, আমি রিদির বাসায় যাচ্ছি। তাড়াতাড়ি চলে এসো। আম্মু, বলছিলাম যে অব্রকে আমার সাথে নিয়ে গেলে। এতে বলার কি আছে, আর এমনিতেও ছেলেটা বাইরে থেকে ঘুরে আসেনি। অব্র, তোমার কোনো অসুবিধা আছে নাকি? না। আমার দিক তাকালো। তারপর আমি আর নীলা একটা রিক্সা করে যাচ্ছি ওনার বান্ধবীর বাসায় পৌঁছাতেই ভাড়া মিটিয়ে ভিতরে আসলাম। অবশ্য ভাড়াটা নীলাই দিছে। বাড়িটার ভিতরে ঢুকতেই একটা মেয়ে এসে নীলাকে জড়িয়ে ধরলো। মনে হয় এটাই রিদি। মেয়েটা দেখতে কিন্তু সেই লেভেলের সুন্দরী। কিরে, কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? ভালোই। তোর পাশেটাকে? আমি কিছু বলতে যাব তার আগেই নীলা, আমার কাজিন হয়। কই, আগে তো কখনো দেখিনি। আমার ফুফুতো ভাই। হাই, আমি রিদি। আমি অব্র। নীলার দিকে চেয়ে দেখি ও যেন আমাকে আস্ত খেয়ে ফেলবে। তোরা বস, আমি তোদের জন্য নাস্তা নিয়ে আসি।
রিদি যেতেই নীলা আমার দিকে রাগী চোখে তাকিয়ে, বাসায় যাই তারপর তোকে। আমি জানি বাড়িতে গেলে আজ আর আমার রক্ষে নেই, তবে যাই হোক, বোম তো বাসায় গেলে ফাটবেই, তার আগে আরেকটু জ্বালিয়ে নেই। একটুর পর রিদি এসে নাস্তা নিয়ে আসলো। আপনিও বসুন না আমাদের সাথে। তুমি করে বললে খুশি হব। শুধু তুমি না আরো অন্য কিছু? রিদি লজ্জায় লাল হয়ে গেছে। নীলার দিকে তাকাতেই দেখি ওর চোখ দিয়ে যেন আগুন পড়বে। তারপর বাসায় চলে আসলাম। তবে আসার সময় নীলা আমার সাথে একটা কথাও বলেনি। সকলের সাথে কথা বলে মনোযোগ করে রুমে বসে পাবজি খেলছি। তখন নীলা আমার রুমে চলে এসে দরজাটা আটকে দিয়ে আমার দিকে যেতে লাগলো। তুমি আমার দিকে এভাবে এগোচ্ছে কেন? আমি একটু একটু করে পিছন যেতেই দেয়ালের সাথে আমার পিঠ ঠেকে গেল, আর নীলা একবারে আমার কাছে এসেই আমার শার্টের কলার ধরে বলল। রিদির সাথে তোর এত কি রে? নীলা আরো জোরে আমাকে শার্টের কলারটা ধরে কোথায়? ওর সাথে এত কিসের ভাব? আমার দিকে এগিয়ে আসলো। তার মানে নীলা আপু থুক্কু, নীলা এ কারণেই রেগে আছে। যাক, ওকে একটু জ্বালিয়ে দেখি। তোমার বান্ধবীটা খুব মিষ্টি। আর আমার কথাটা শেষ হতেই নীলা আমার শার্টের কলারটা ছেড়ে দিয়ে আমার কপালে একটা আদর করে দিল। হঠাৎ এমন কিছু হবে আমি ভাবতেও পারিনি। একটু পর ও আমাকে ছেড়ে দিয়ে, আর যদি তোকে রিদির সাথে দেখি তাহলে কিন্তু। নীলার কাণ্ড দেখে আমি লজ্জায় লাল হয়ে গেছি। এরপর ভাবলাম, শালা আমি তো ছেলে, আমার আবার লজ্জা কিসের? তুমি যেহেতু বলেছ আমি আর রিদির সাথে কথা বলবো না, মনে থাকে যেন। কিন্তু কি? তুমি যেহেতু বলেছো আমি আর রিদির সাথে কথা বলবো না, তবে ভাবতেছি রিদির সাথে প্রেম করব, কারণ তুমি তো আর প্রেম করতে বারণ করনি। তুমি কি বলো? তবে রে, তুমি না অনেক দুষ্টু। আর এদিকে নীলা আমার কথা শুনে লজ্জায় লাল হয়ে গেল। কুকুর ঠিকই বলেছিল, অব্র বাড়ি দুষ্টু। আর এদিকে আমি ছাদে দাঁড়িয়ে আছি। এই যে মিস্টার। আমি এদিক সেদিক তাকিয়ে দেখি পাশের ছাদের মেয়েটি আমাকে ডাকছে। জি, আমাকে বলছেন? আপনি এখানে বেড়াতে আসছেন? মেয়েটি জানে আমি বেড়াতে আসছি, তারপরও বলে কিনা আপনি কি বেড়াতে আসছেন? আমিও বললাম না, আপনার সাথে প্রেম করতে আসছি। এই বলে নিচে চলে আসলাম। এতক্ষণে মেয়েটি হয়তো আমার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলছে। আম্মু, ও আম্মু, বল। আমার পাশে একটু বসো তো। তোর শরীর খারাপ নাকি? না। কিছু বলবি? সারাদিন আমার সাথে একবার কথা বলছো। তাই তো। মামি কই? রান্না করে। আচ্ছা, আমি যাই। তারপর সকলে মিলে রাত্রের খাবার খেয়ে নিলাম। তারপর হিসু করে রুমে যাই, ঘুমিয়ে পড়লাম। অব্র, আই অব্র। আম্মু তুমি কখন আসলে? আমি ঘুমের ঘোরে। আমি সাথে সাথে আম্মু ভেবে নীলাকে জড়িয়ে ধরলাম। ওই বজ্জাত, ছাড় আমাকে। আম্মু একটু ঘুমাতে দাও না। আর নীলা মনে মনে বলছে, বদমাসটা ওর আম্মু ভেবে আমাকে জড়িয়ে ধরে আছে। আমিও তো চাই ও আমাকে এভাবে, এখন যদি কেউ আমাকে এভাবে দেখে ফেলে তখন। অব্র, হুম অব্র, আমি নীলা। হুম তারপর উঠে দেখি নীলা। আসলে তাড়াতাড়ি নিচে আয়, সবাই বসে আছে। আর আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম। অব্র, এখানে বসো। এখানে থাকতে তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? না। তারপর নাস্তা সেরে সোফায় বসে টেলিভিশনে মোটু পাতলু দেখতে লাগলাম। অব্র, আমার সাথে একটু মার্কেটে যাবি? বিরক্ত করো না তো। প্লিজ চল না। এই দেখছো না কার্টুন দেখতেছি, ডিস্টার্ব করো না তো। তুই যাবি নাকি যাবি না? না। ফুপু, ও ফুপু। আম্মু একবার আমাদের কাছে এসে, কি হয়েছে? দেখছো ফুপু, তোমার ছেলেকে বলেছিলাম আমার সাথে একটু মার্কেটে যেতে, সে নাকি যাবে না। কি রে অভদ্র? হ্যাঁ বলো। তুই টিভি বন্ধ কর। আম্মু আমার হাত থেকে রিমোটটা নিয়ে টেলিভিশনটা অফ করে দিল। যা ওর সাথে। যাচ্ছি তো, এমন করে বলছো কেন? যা। আম্মুর কথা শুনে নীলা হাসতেছে। তারপর নীলাকে নিয়ে রিক্সায় নিয়ে মার্কেটে যাচ্ছি। এই তুমি এভাবে আমার দিকে এগোচ্ছ কেন? আসলে আমরা রিক্সায় যাচ্ছি, আর ও আমার দিকে তাকিয়ে আছেই তো আছে, একভাবে তাকিয়েই আছে। চুপ করে বসে থাক, না হলে ধাক্কা মেরে ফেলে দেবো। আর এদিকে রিক্সাওয়ালা আমাদের কথা শুনে হাসতেছে। একটু পর রিক্সা থেকে নেমে ভাড়াটা মিটিয়ে শপিং মলের ভিতরে চলে গেলাম। প্রায় 3 ঘন্টা ওটা কিনবো না ওটা কিনবো, বলো তো কোনটা পরলে আমার বেশ ভালো মানাবে, এভাবে নীলা আমার মাথা খাচ্ছে। অব্র, তোমার কেমন দেখাচ্ছে কেন? সুখে। তুমি কি আমার উপর রেগে আছো? তোমার মতো মিষ্টি একটা মেয়ের উপর আমি রেগে থাকতে পারি? আচ্ছা, তুমি ওই দিকটায় বসো, আমার 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। আর এদিকে ওর কথা শুনে আমার তো অবস্থা নাজেহাল। এখন আমার একটা গান মনে আসতেছে, মাইয়া ও মাইয়া রে তুই অপরাধী রে। এখানে বসে আছেন যে? পিছনে ফিরে দেখি কালকে রাত্রের মেয়েটি দাঁড়িয়ে আছে। ইসিরে, এখন আমি কি যে করি। নীলাপুর জন্য বসে আছি। আপনি? কিছু জামা কেনার ছিল, তাই কিনতে আসলাম। কিনছেন? চলুন না দুজনে কফি খেতে খেতে কথা বলি। তারপর আমি আর মিম পাশের একটা রেস্টুরেন্টে কফি খেতে খেতে
সাথে আড্ডা দিতে লাগলাম। তুমি কিসে পড়ো? ইন্টার ফার্স্ট ইয়ারে। আর তুমি? আমিও। যাক, অবশেষে একটা পেয়ে গেছি। কফ এখনো হয়নি, তবে হতে কতক্ষণ? আচ্ছা, তোমার নাম্বারটা দাও তো। 01945... আমি রাতে কল দিব মনে। আচ্ছা, হুম। আজ তাহলে আসি আমি। মিম একটু ধীরে গিয়ে আবার আমার কাছে এসে, কালকে আমাকে কি যেন বলেছিলে? আমার তো কি করব ভেবে পাচ্ছি না। আসলে হয়েছে কি, থাক, তোমায় আর কিছু বলতে হবে না, আমি ওই ব্যাপারে রাজি। আর আমার তো খুশিতে গান গাইতে ইচ্ছে করছে। রেস্টুরেন্ট থেকে বের হতেই দেখি নীলা দাঁড়িয়ে আছে আর সাপের মতো ফুঁসছে। তুমি কখন আসলে? এখানে না আসলে তো দেখতামই না তোর প্রেম আলাপ। আসলে আমার কথাটা শেষ না হতেই নীলা আমার গালে ঠাস করে দুটো থাপ্পড় দিয়ে দিল। চল বাসায়। তারপর বাসায় পৌঁছেই ফুপু, আমার ছেলে কি করেছে জানো? করছে ও? ও আমার সাথে মার্কেটে গিয়ে পাশের বাড়ির মিমের সাথে প্রেম আলাপ করতেছিল। এসব কি সত্যি? কিছুটা হ্যাঁ, আবার কিছুটা না। লীলা, এসব কোন ধরনের বেয়াদবি? এসবের মাঝে তুমি কোনো কথা বলবো না। তার আগে বল, তুই ওর শার্টের কলার ধরেছিস কেন? আমার জিনিস আমিই বুঝবো, এর মাঝে তুমি নাক গলাতে আসবে না। তোর জিনিস মানে? কিছু না, দেখ। নীলা সিঁড়ির কাছে গিয়ে বলল, ভুলেও যদি আর কোনো মেয়ের সাথে কথা বলিস তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আর এতক্ষণ সবাই নীলার কথা শুনে হাসতেছিল, আর আমি একটু পর রুমে গিয়ে দরজাটা আটকে দিলাম আর ভাবতেছি নীলা আমার সাথে কেন এমনটা করলো। তারপর গোসল করতে চলে গেলাম। গোসল প্রায় শেষ, হঠাৎ মনে হলো কিরে আমি তো কাপড় নিয়ে আসিনি। বাথরুমের দরজাটা হালকা খুলে দেখি নীলা আমার বিছানার উপর পা দিয়ে বসে আছে। তুমি আমার রুমে কেন? আম্মু তোকে খেতে ডেকেছে, তাই ডাকতে আসলাম। এখন তাড়াতাড়ি রুম থেকে বের হও। জি না। তোমাকে যেতে বলছি না, বের হও, না হলে কিন্তু। না গেলে কি করবি শুনি? দেখবে কি করি। ও আমার মেজাজের গতিবিধি পার করে ফেলেছে। এখন তো আমি ওকে। থাক, কিছু করা লাগবে না, আমি বরং যাই। বাথরুমের দরজাটা হালকা খুলে দেখলাম হ্যাঁ নীলা চলে গেছে। তারপর ভিতর থেকে কাপড়গুলো নিয়ে আসলাম। তারপর একবারে রেডি হয়ে নিচে গেলাম। এখানটায় বস। তারপর আম্মুর পাশে বসলাম। এখন সমস্যা হলো নীলা আমার সামনের চেয়ারে বারবার আমার পায়ের উপর সুড়সুড়ি দিচ্ছে। ওর দিকে তাকাতেই আমার দিকে একটা টেভিল মার্কা হাসি দিল। অনেক কষ্টে তাড়াতাড়ি খাবার খেয়ে উপরে এসে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসলাম। তারপর নাস্তা সেরে মামিকে বলে বাইরে ঘুরতে আসলাম। রাস্তা দিয়ে হাঁটতেছিলাম তখন যে আমাকে ধরে ডাক দিতেছে আমি বুঝতে পারি নাই। আমি এদিক ওদিক ফিরে দেখি কেউ নেই। আমি এখানে। এবার আমি উপরে তাকিয়ে দেখি মিম আমাকে ডাকতেছে। কিছু বলবে? কোথায় যাওয়া হচ্ছে শুনি? এমনি ঘুরতে বের হলাম। তাহলে একটু দাঁড়ান, আমিও যাবো। তাড়াতাড়ি আসুন। তুমি বাসার ভিতরে এসে বসো, আমার 5 মিনিট লাগবে। আমি এখানেই ঠিক আছি, তুমি তাড়াতাড়ি আসো। তারপর আমি রাস্তার পাশের বেঞ্চটায় বসে মোবাইল টিপতেছি। হঠাৎ আমার ফোনে কল আসলো। তাকিয়ে দেখি রাজ ফোন দিছে। হ্যালো দোস্ত, কেমন আছিস? এই তো ভালো, তুই কেমন আছিস? ভালোই। তুই এখন কই রে? মামার বাড়ি হঠাৎই আসতে হলো। আচ্ছা, পরে কথা হবে, আম্মু ডাকতেছে। ওকে, ভালো থাকিস। তুইও? ফোন কেটে দিয়ে দেখি মিম দাঁড়িয়ে আছে। তুমি কখন আসলে? একটু আগে। তো যাওয়া যাক। তারপর আমি আর মিম গল্প করতে করতে হেঁটে একটা পার্কে আসলাম। তুমি না বলছিলে রাতে আমাকে ফোন দিবে, কই দিলে না তো? শরীর ক্লান্ত লাগছে তাই ঘুমিয়ে গেছে। আচ্ছা, আমাকে কেমন লাগছে বলো তো? সুন্দর লাগছে, তবে কপাল টিপলে আরো বেশি ভালো লাগতো আর কি। তারপর আরো কিছুক্ষণ সময় আমরা দুজন মিলে গল্প করলাম। অনেকদিন তো হলো, এখন না হয় যাওয়া যাক। রিক্সায় যাবে? না, আজ হেঁটেই যাই। তারপর আমি আর হেঁটে হেঁটে বাসায় ফিরছি। হঠাৎ মাঝ রাস্তায় ওই চলো আমরা দুজন ফুচকা খাই। তারপর আমি আর মিম দুজন মিলে ফুচকা খেলাম। আমি খাইনি, বরং মিম খেয়েছে। তবে আমাকে ও এক পিস খাইয়ে দিচ্ছে। তারপর বাসায় ফিরে আসতে সন্ধ্যা হয়ে গেল। এখন সোফায় বসে আছি। এখন ঘুরে আস। ভালোই। তুমি বসো, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসি। একটু পর মামি এসে নাস্তা নিয়ে দিয়ে গেল। তারপর নাস্তা খেয়ে রুমে চলে আসলাম। পকেট থেকে মোবাইলটা বের করে পাবজি খেলতেছি। তখনই নীলা আমার রুমে ঢুকলো রাগি লুক নিয়ে। নীলা আপু ধুকু। নীলা রুমে ঢুকেই দরজাটা জোরে ধাক্কা মেরে আটকে দিল। তারপর আমার দিকে এগিয়ে আসতে লাগলো। একদিকে আমার পাবজি খেলতেছি আর ওদিকে নীলা আমার দিকে তেড়ে আসছে। এখন আমি যে কি করি? যাহ, মোবাইলটা বিছানায় রেখে দিলাম, না জানি পরে আবার কি হয়। তুই বিকেলে কই গিয়েছিলি? বাইরে গেছিলাম। কার সাথে গিয়েছিলি? কার সাথে আবার? নীলা আমাকে কিছু বলতে যাবে তখনই আমার ফোনটা বেজে উঠলো। নীলা আমার শার্টের কলার ছেড়ে দিয়ে বলল, ফোনটা রিসিভ করে লাউড স্পিকার দে তো। আমি মোবাইলটা হাতে নিয়ে দেখি আননোন নাম্বার থেকে কল আসছে। আমি ফোনটা রিসিভ করে লাউড স্পিকার দিলাম। হ্যালো, কি বলছেন? বাবু, তুমি আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলে? নীলার দিকে তাকিয়ে দেখি ও রাগে টক করছে। ওই সিমরি, আমি তো কোন জন্মের বাবু রে? আর তুই কি? বিকেলেই তো আমরা দেখা করি, এত তাড়াতাড়ি আমাকে তুমি ভুলে গেলে? ও তুমি।
সরি, কি করো? তোমার কথা ভাবি। সত্যি? হঠাৎ মনে হলো, আরে যা, নীলা তো আমার সামনে দাঁড়িয়ে। আমি ফোনটা কেটে নীলার দিকে তাকাতেই নীলা আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে জোরে একটা আছাড় মেরে ভেঙে ফেললো। তুমি আমার ফোন ভাঙলে কেন? আমার কথা শুনে নীলা আমার গালে জোরে কষে দুটো থাপ্পড় দিয়ে দিল, তারপর বলল, মিমের সাথে তোর এত কি রে? এদিকে আমার রাগ চরম উপরে উঠে গেছে। দেখো, আমার ভাল লাগছে না, তুমি এখন আমার রুম থেকে যাও। আমি আর কিছু না বলে আমার ফোনটা নিচ থেকে কুড়িয়ে নিলাম, তারপর ফোনটা হাতে নিয়ে দেখি ফোনটা দু ভাগ হয়ে গেছে। নীলা একবার আমার দিকে চেয়ে রুম থেকে চলে গেল। রুমের দরজাটা আটকে দিয়ে কাঁদতে লাগলাম। আমার কত শখের ফোনটা ছিল, 30,000 দিয়ে নতুন কিনছি। ফোনের কথা মনে হতেই আমার কান্না আসে। আর ওদিকে নীলা একা একা। আমি কি কাজটা ঠিক করেছি? নীল এসব ভাবতে ভাবতে কখন যে সময় গেছে। তারপর নীলা নিচে নিয়ে গিয়ে দেখে সবাই খাবার টেবিলে বসে আছে, শুধু অভ্র বাদে। নীলা, অব্রকে ডেকে আইতো। তারপর নীলা আমার রুমের কাছে গিয়ে, অব্র, অব্র দরজাটা খোলো। আমি বিছানা থেকে উঠে দরজাটা খুলে দিয়ে আবার ভিতরে এসে বসলাম। নীলা ভিতরে এসে নিচে আয়, খেতে ডাকছে। আমার খিদে নেই, তুমি আসো। মনটা খারাপ করে আমার দিকে চেয়ে দেখে ভাবছে, ইস, তখন থাপ্পড় মারাটা আমার উচিত হয়নি। ওর গাল দুটোতে দাগ লেগে আছে, চোখগুলো লাল হয়ে গেছে, বোধহয় কান্না পড়েছে। অব্র, আমি তখন আমি ওকে থামিয়ে, আমার ঘুম আসছে, তুমি বরং আজ আসো। নীলা মন খারাপ করে নিচে চলে গেল। আমি আর দরজাটা আটকে দিয়ে ঘুমিয়ে পড়লাম। নীলা নিচে যেতেই, কি রে অভদ্র, ওর নাকি খিদে নেই। আচ্ছা আম্মু, আমি যাই। তুই খাবি না? না। এ বলেই নীলা রুমে গিয়ে দরজাটা আটকে দিয়ে কাঁদতে লাগলো। আর ওদিকে নিচে অব্র আর নীলা দুজনের মধ্যে মনে হয় কিছু হয়েছে। আমার মনে হয়, কারণ নীলাকে দেখে মনে হচ্ছে ওর মন খারাপ। আমরাও। আচ্ছা, আমরা খেয়ে নিই, সকালে ওদের ব্যাপারটা নিয়ে কথা বলা যাবে। তারপর যে যার মতো খেয়ে ঘুমাতে চলে গেল। আর এদিকে মোবাইলের কথা মনে আসতেই আমার কান্না যেন আরো বাড়ছে। আমাকে আরো দুটো থাপ্পড় মারলেও আমি কিছু মনে করতাম না, আর সে কিনা আমার কলিজায় আঘাত করেছে। বাস্তবেও আমি এমন। আজকে খুব সকালে আমার ঘুম ভেঙে গেল। তারপর ফ্রেশ হয়ে নিচে নামতেই, কি রে, তুই আজ এত সকাল ঘুম থেকে উঠলি যে? এমনিতেই। তোর ফোনটা দে তো, তোর আব্বুকে একটা কল দিতাম। ফোন নেই। ফোন নাই মানে? ভেঙে গেছে। আমি আর কিছু না বলে বাইরে চলে আসলাম। বাইরে ঘোরাঘুরি করে 9টার দিকে বাসায় গেলাম। তারপর নাস্তা করে রুমে যেতেই নীলা আমার রুমে এসে, অব্র, আমি নীলাকে থামিয়ে দিয়ে, সকাল বাইরে গেছিলাম, তাই তুমি আমাকে মারতে আসছো, তাই না? মারো। নীলা কান্না করতে করতে চলে গেল। নীলা কান্না করলে আমার কি, ওর থেকেও আমি বেশি কান্না করেছি আমার ফোনের জন্য। আম্মু, ও আম্মু, এভাবে ষাঁড়ের মতো চিল্লাতিস কেন? এখানে সার আসলো কই থেকে? কি বললি? তাড়াতাড়ি বল, আমার মেলা কাজ পড়ে আছে। আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। এটা আবার বলা লাগেনি। আচ্ছা আম্মু, আমি যাই। তারপর নিচে চলে আসলাম। তারপর আমি মিমের বাসার সামনে এসে কলিং বেল বাজাতেই একজন মাঝবয়সী মহিলা এসে দরজাটা খুলে দিলেন। তুমি কে বাবা? আমি অব্র। আন্টি, মিম কি ভিতরে আছে? ও, তুমি অভ্র? আপনি আমাকে চিনেন? মিমের কাছ থেকে শুনেছি। আরে বাহিরে দাঁড়িয়ে কেন, ভিতরে আসো। আমি ভিতরে এসে সোফায় বসে আন্টির সাথে কথা বলছি। আম্মু, কে আসছে? নিচে এসে দেখে যা। মিম এভাবে এসে দেখলো আমি আর আন্টি বসে আছি। তখন মিম, অভ্র, তুমি কখন আসলে? এই তো এখন। মিম, তুই বসে ওর সাথে গল্প কর, আমি ওর জন্য নাস্তা বানিয়ে আনি। তারপর আন্টি কিচেনে চলে গেলেন আর মিম আমার পাশে এসে বসলো। মিম, চুপ হয়ে কেন? আসলে মিম আমার সাথে কথা বলতেছে না। তোমার ফোন বন্ধ কেন? এতক্ষণে বুঝলাম ও কেন রেগে আছে। ফোন নেই, মানে? ভেঙে গেছে কিভাবে? হাত থেকে পড়ে। আমি ওকে সত্যিটা বলিনি, সত্যিটা বললে ওর মন খারাপ হয়ে যেত। তারপর আন্টি এসে নাস্তা নিয়ে দিয়ে গেলেন। আমি আর মিম নাস্তা খেয়ে বাহিরে ঘুরতে চলে গেলাম। আর ওদিকে সবাই সোফায় বসে বসে কথা বলছে। নীলার কি হয়েছে? আমি কিভাবে জানি? আমার কিন্তু ব্যাপারটা ভালো লাগছে না। মানে? আবার তোর কিন্তু মন খারাপ। আচ্ছা, ওদের দুজনের মধ্যে কোনো ঝামেলা হয়নি তো? হতেও পারে। তারপর আম্মু নীলার রুমে গিয়ে নীলার পাশে বসলো। নীলামা, জি ফুপু। তোর কি হয়েছে সত্যি করে বলতো? নীলা আম্মুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কি রে, কাঁদছিস কেন? আমাকে বলবি না? তারপর নীলা আম্মুকে সবটা বললো। ও, তাহলে এই ব্যাপার। দূর পাগলি, এর জন্য কেউ কি মন খারাপ করে থাকে? ও আমার সাথে কথা বলে না। কিছুদিন যাক, দেখবি সব ঠিক হয়ে যাবে। তারপর আম্মু নিচে গেল। আর এদিকে আমি বাসায় ফিরে গোসল করে নিলাম। দুপুরে সবাই মিলে খাবার খেয়ে নিলাম। বিকেলে রুমে বসে আছি, হঠাৎ পিছন থেকে অব্র, আমি পিছন ফিরে দেখি নীলা আমার রুমে। ওকে দেখে আমার তো মেজাজটা, তুমি আমার রুমে কেন? তোর সাথে আমার কিছু কথা
আছে? তোমার সাথে আমার কথা নেই। হঠাৎ নীলা আমাকে একটা প্যাকেট দিল। খুলে দেখ। আমি প্যাকেটটা খুলে দেখি নতুন ফোন। ফোনটার দাম কম হলেও 50 ছুঁই ছুঁই হবে। এটা আমার জন্য? আমি ফোনটা রেখে নীলাকে জড়িয়ে ধরলাম। হঠাৎ মনে হলো, কিরে আমি ওকে জড়িয়ে ধরলাম কেন? আমি নীলাকে ছেড়ে দিয়ে সরি, আসলে তারপর নীলা চলে যেতে লাগলো। আমি ফোনটা সেটিং দেখতে লাগলাম। নীলা দরজার কাছে গিয়ে আমার দিকে তাকিয়ে ও মনে মনে বলছে, মোবাইলকে কত ভালোবাসো, ওর মতো আমাকে এত ভালোবাসলে কি এমন হতো? ফোনের সেটিং ঠিক করতে করতে প্রায় সন্ধ্যা পেরিয়ে গেল। হঠাৎ আম্মু আমার রুমে এসে, কি করস রুমে বসে? গেম খেলি। কি রে, ফোন না নষ্ট হয়ে গেছে তাহলে? নীলা কিনে দিয়েছে। আচ্ছা, তুই কি সত্যি কিছু বুঝোস না? আমি আবার কি বুঝি না? আচ্ছা আমি যাই। আম্মু নিচে চলে গেল আর আমি ফ্রেশ হতে গেলাম। একটুবার রেডি হয়ে নিচে আসলাম। তারপর সবাই মিলে নাস্তা করে নিলাম। অব্র, জি মামা। তারপর আমি গিয়ে মামার পাশে বসলাম। তোকে একটা কথা বলার ছিল। বলো। কালকে সকালে রেডি থাকিস। কেন? নীলার সাথে এক জায়গায় যাবি। ও, তারপর আমি সোজা নীলার রুমের সামনে এসে আসবো। কি করো? ভালো লাগছে না, তাই বসে আছি। ও আচ্ছা, আমি তাহলে যাই। আমি চলে যাব তখন নীলা। আপনি শোনো, কালকে আমি আর তুমি এক জায়গায় যাব। মামা বলেছে। আজকে হঠাৎ তুমি আমার রুমে আসলে, আবার চলেও যাচ্ছ। ভাবছিলাম আজকে দুজনে গল্প করব, কিন্তু তোমার তো ভালো লাগছে না, তাই চলে যাচ্ছি। অব্র, ছাদে যাবে? আমি কিছুক্ষণ ভেবে তারপর বললাম চলো। তারপর দুজনে মিলে ছাদে গেলাম। আমাকে তোমার কেমন লাগে? ভালোই তো। তাহলে তো হয়েই গেল। কি? অব্র, হঠাৎ মেয়ালি কণ্ঠে। আমি ও পাশে তাকিয়ে মিম ডাকছে ওদের ছাদ থেকে। কি? বিকালে আসলে না যে? ঘুমিয়েছিলাম। আপু কেমন আছে? ভালো। আমি নীলার দিকে তাকিয়ে দেখি মেয়েটা রেগে আছে, কিন্তু কেন? আমি গেলাম। ওই, ওকে আমি কি বলেছিলাম? কি? কিছু না, চল নিচে যাই। তারপর আমি আর নীলা নিচে চলে আসলাম। রাতে খাবার খেয়ে যে যার মধ্যে ঘুমিয়ে গেলাম। সকালবেলা কার নরম হাতের স্পর্শে ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই দেখি নীলা আমার পাশে বসে আছে। নীলা নীল শাড়ি, নীল চুড়ি আর কপালে একটা টিপ দিচ্ছে। একেবারে নীলাকে যেন নীল পরীর মতো লাগতেছে। আমি তো ওকে দেখে ক্রাশ খেয়েছি। আমি এখন ওর দিকে তাকিয়ে আছি। কি দেখো এমন করে? তোমাকে। তাই নাকি? জি। হঠাৎ আমার ভাবনা ভেঙে গেল। আসলে হয়েছে কি, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়। আর আমি সোজা বাথরুমে গিয়ে গোসল সেরে একবার রেডি হয়ে নিচে নামলাম। আজ একটা নীল শার্ট পরছি। তুই কি সত্যি আমার ছেলে? না গো, তুমি আমার আম্মু। আমার কথা শুনে সকলে মুস্কি মুস্কি হাসছে। একটু এদিকে আয় তো। আমি আম্মুর কাছে আসতেই, ওর সাথে যাবি, কোনো দুষ্টুমি করবি না। আম্মু, আমরা আসি। সাবধানে যাস। অব্র, জি মামা। নীলাকে চোখে চোখে রেখো। তারপর আমরা সকলে মিলে বাড়ির বাইরে আসলাম। তারপর আমরা কিসে যাব? বাসে করে। তারপর আমি আর নীলা একটা রিক্সা নিয়ে বাস স্টপে আসলাম। আমরা কোথায় যাব? রাজশাহী। আচ্ছা, আমরা ওখানে কেন যাচ্ছি? আমার বান্ধবীর বিয়েতে। ও, দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি টিকিট কেটে আনো। তারপর বাসের টিকিট কেটে বাসে উঠলাম। অবশ্য আমার আর নীলার সিট পাশাপাশি পড়েছে। ব্রো, আমাকে কেমন লাগছে বলো তো? সকালে তো একবার বললাম। বললি না, ভালোই লাগছে। তোর গার্লফ্রেন্ড আছে? নেই, তবে খুব শীঘ্রই হয়ে যাবে। কিভাবে? তুমি না বললে আমরা বিয়ে বাড়ি যাচ্ছি, ভাবতেছি ওইখানে গিয়ে একটা মেয়ে পটিয়ে নেব। আমরা দুজনে চুপচাপ বাইরে মনোরম পরিবেশ দেখছি। হঠাৎ নীলা, আচ্ছা ব্রো, মিমের সাথে তোমার এত কি? জাস্ট ফ্রেন্ড। সত্যি? জাস্ট ফ্রেন্ড। কেন? কিছু বলবে? না। আচ্ছা তুই ঘুমা। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। আর নীলা মনে মনে ভাবছে মিমের সাথে আমার এই ব্যাপারে কথা বলতে হবে। আর এখন সমস্যা হলো রিদ্ধি। আর এদিকে আমি ঘুমের মাঝে নীলার গাড়ির মাথা রেখে ঘুমিয়ে আছি। হঠাৎ নীলা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। অব্র উঠ, কি হয়েছে? আমরা এসে গেছি। ও, তারপর আমি আর নীলা রিক্সা করে একটা বিয়ের বাড়ির সামনে এসে দাঁড়ালাম। বোধহয় এটাই ওর বান্ধবীর বাড়ি। যাই হোক, ভিতরে গিয়ে দেখি একটা মেয়ে পটাতে পারি কিনা। অব্র। আপু বলো। কি বললি? এটা কিন্তু বিয়ে বাড়ি। হি হি। ওকে পরে বোঝাবো। আপু। আমি ভিতরে যেতে একটা মেয়ে এসে নীলাকে জড়িয়ে ধরলো। নীলাকে না জড়িয়ে ধরে আমাকে ধরলে কি এমন হতো শুনি? বোধহয় এটা নীলার বান্ধবী, আই মিন যার বিয়ে। নীলা কেমন আছোস? ভালো। এটা কে? অব্র, এ হচ্ছে আমার বান্ধবী ঈশিতা। আর 3 দিন পর ওরই বিয়ে। আমি ইতিহার বান্ধবী। আমি অব্র। আর আমার কথা শেষ না হতে নীলা যা বললো তা শুনে আমি থ হয়ে গেলাম। ঈশিতা, তোকে পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে তোর দুলাভাই। নীলার কথা শুনে আমি তো অবাকের শেষ পর্যায়ে। আমি আবার কবে বিয়ে করছি? দুলাভাই কেমন আছেন? এই তো মাইন্ডকেট সিপাই থাকলে যেমন থাকে আর কি। দুলাভাই কিছু বললেন নাকি? না গো শালিকা, তবে ভাবতেছি। কি? নীলা আর ঈশিতা আমার দিকে চেয়ে আছে যে আমি কি বলি। আমরা কি বাইরে দাঁড়িয়ে থাকবো? ঈশিতা আমার পহরা শুনে বোধহয় লজ্জা পেয়েছে, কারণ ও মাথাটা নিচে করে আছে। চলুন। তারপর আমি আর নীলা ভিতরে গিয়ে সবার সাথে পরিচিত হয়ে নিলাম। পরে ঈশিতা আমাদের একটা রুমে নিয়ে গেল। নীলু,
তোরা দুজনে ফ্রেশ হয়ে নে, আমি তোদের জন্য নাস্তা নিয়ে আসি। ঈশিতা রুম থেকে যেতেই আমি দরজাটা আটকে নীলার কাছে গিয়ে দাঁড়ালাম। এটা কি হলো? যেমনটা হওয়ার কথা ছিল তেমনটা। তাই বলে ওলে বাবুলে, আমার বাবুটা বুঝি রাগ করেছে। আমি তো নীলার কাণ্ড থেকে লজ্জায় লাল হয়ে গেলাম। ওই আমার গাল টানবা না, কেন গো? ওটা আমার বউয়ের সম্পত্তি, বুঝলা? নীলা আমার মতো শুনে লজ্জায় লাল হয়ে গেছে। আমিও হারামি কম কিসে, আমি বললাম। তোমার গাল দুটো না হেব্বি কিউট। একটু পর বাথরুম থেকে বের হয়ে আসলাম, দেখলাম ঈশিতা বসে আছে। যাক বাবা, বাঁচা গেল। দুলাভাই নাস্তা করে নেন। এরপর আমি আর নীলা নাস্তা করে নিলাম। একটু পর ঈশিতা আমাদের রুমে থেকে যেতেই নীলা দরজাটা আটকে দিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। তুমি আমার দিকে এইভাবে আসতেছো কেন? আমি একটু একটু করে পিছনে যেতেই একবার দেয়ালে সাথে আমার পিঠ ঠেকে গেল। নীলা আবার আমার সামনে এসে তখন কি যেন বলেছিলি আমার? মনে পড়ছে না তো? আমি আসলে ভয়ে আমার অবস্থা শেষ। আমার গাল দুটো হেভি কিউট, তাই না গো বাবু? এই না। নীলা এবার আমার হাতটা ওর গালে দিয়ে বলল, তখন আমাকে এই কথা বলার জন্য শাস্তি পেতে হবে। কি? আমি হাতটা সারাতে চাইছি কিন্তু নীলার জন্য পারতেছি না। আমার একটা আদর করতে হবে। অসম্ভব। তুই আমাকে আদর না করলে আমি কিন্তু তোর নামে আন্টির কাছে বিচার দিব। তুই আমাকে জোর করে কিস করেছিস। প্লিজ এসব করো না। ঠিক আছে, এসব করবো না, তবে আমার আগে আদর করো। ওমা, এ মাইয়ার তো দেখি লজ্জা শরম বলতে কিছুই নাই, আর থাকবেই বা কেমনে। এখানে আসার সময় ওর বান্ধবীরে বলে কিনা আমি ওর জামাই। আচ্ছা ঠিক আছে, আগে চোখ বন্ধ করো। জি না, এটা হচ্ছে না। তাহলে আমিও আদর করবো না। আমার কথা শেষ হতেই নীলার চোখ দুটো বন্ধ করে নিল, আর আমি ওর মুখটার দিকে চোখে চেয়ে আছি। মনের অজান্তেই ওর চোখের সামনে থাকা চুলগুলো আমার হাত দিয়ে সরিয়ে দিলাম। তারপর আমি ওর গালে একটা আদর করলাম। আমি ওর দিকে তাকাতেই দেখি ও আমার দিকে এক পলকে তাকিয়ে আছে, হাসছে, আর আমি তো লজ্জায়। তোর গাল দুটো এত লাল কেন রে? নিজেই আমাকে লজ্জায় পেলে আবার বলতেছে, সময় একদিন আমারও আসবে। থাক, আর লজ্জা পেতে হবে না, চলো নিচে যাই। আমি মোটেও লজ্জা পাচ্ছি না। সেটা তো দেখতেই পাচ্ছি। তারপর নিচে গিয়ে সবাই মিলে খাবার খেয়ে নিলাম। আমি রুমে এসে বসে আছি, আর ওদিকে নীলা ওর বান্ধবীর গুলোর সাথে আড্ডা দিতেছে। আমার পিচ্ছি মারটা কি করছে শুনি? আপু তুমি আমাকে কি বললে? আমাকে আপু বললাম তো ছোটাচ্ছি। নীলা দরজা বন্ধ করে আমার কাছে এসেই আমাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল। তারপর ও আমাকে জড়িয়ে ধরে আমার বুকের উপর শুয়ে পড়লো। আমি ওকে আমার সর্বোচ্চ শক্তি দিয়ে আমার থেকে উঠানোর চেষ্টা করছি, কিন্তু ওর সাথে পেরে উঠতেছি না। নীলা কেন করতেছো এসব? পুরো আমাকে জড়িয়ে ধরে ঘুমাবে প্লিজ। না। তুই যদি আমাকে জড়িয়ে ধরে না ঘুমাস তাহলে আমি ফুপুকে বলবো তুই আমাকে জোর করে কিস করেছিস। আমি তো তোমার ভাইয়ের মতো, এসব না করলে হয় না। আপন ভাই তো না। আমি কিন্তু আপন ভাবি। নীলার সাথে সাথে আমার ঠোঁট জোড়া নিজের কবলে নিয়ে নিল। কিছুক্ষণ পর ও আমাকে ছেড়ে দিয়ে বলল, জড়িয়ে ধরে ঘুমাবি নাকি আবার দেব? এই না, আমি জড়িয়ে ধরছি তো। ওকে জড়িয়ে ধরার পর ও আমার সারা গালে মুখে আদর দিতে লাগলো। আমি তো লজ্জায়। একটু পর ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। খানিকক্ষণ পর ও আমারও চোখ বুজে আসলো। বিকেলে আমার ঘুম ভাঙতেই দেখি নীলা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। নীলা ঘুমিয়ে থাকায় ও যেন নিষ্পাপ বাচ্চাদের মতো লাগছিল, আর ওর চুলগুলো ওর চোখের সামনে থাকায় ওকে না যা লাগতেছে। নীলা, ওই কি হয়েছে? আর একটু ঘুমাই না। ভাবছিলাম বিকেলে আমরা একটু ঘুরতে যাব, কিন্তু তুমি তো ঘুমাবে। আচ্ছা ঘুমাও, আমি জানি নীলা ইচ্ছা করে ঘুমিয়ে আছে, তাই তো এই কথা বললাম। আমার কথা শেষ হতেই নীলা আমার বুক থেকে নেমে সোজা বাথরুমে চলে গেল, আর আমি তো বোকা বুনে গেলাম। তুমি এখনো বসে আছো? একটু আগেই না বললে আমরা ঘুরতে যাব? না মানে, বাথরুম থেকে বেরিয়ে আসতেই দেখি নীলা সাজগোজ করতেছে। এত সাজুগুজু করছো কেন? কোথাও যাবে নাকি? আমার সাথে তুমিও যাবে। নীলার কথা শুনে একটু আগের কথা আমার মনে হলো। তারপর আমি আর নীলা রেডি হয়ে নিচে গেলাম। কোথাও যাচ্ছ নাকি তোমরা? আন্টি। কাল থেকে তো সারাদিন কাজ আর কাজ, তোমরা বরং ঘুরে আসো। নীলা, উনি কি? উনি হচ্ছে ঈশিতার আম্মু। আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আন্টি, ঈশিতা কোথায়? ওকে আমার সাথে নিয়ে যাব। ও কিভাবে যাবে? মানে? ও তো ঘুমাচ্ছে। আচ্ছা তোমরা যাও, আর হ্যাঁ তাড়াতাড়ি চলে আসবে। তারপর আমি আর নীলা বাহিরে এসে, নীলা আমরা কোথায় যাব? ওই দিকটাই চলো। আমরা দুজনে হাঁটতেছি। নীলা একটা রিক্সা রাখি। আমরা হেঁটে যাব। নীলার সাথে হাঁটতে লাগলাম। একটু দূর যেতেই নীলা দৌড়ে রাস্তার ওপাশে ফুচকার দোকানে চলে গেল। শালার মাইয়া হয়েছে এক জাতের। মামা, ঝাল বেশি দিয়ে এক প্লেট
সবুজ খাবেন। আমি গিয়ে নীলার পাশে বসলাম। একটু পর দোকানি ফুচকা দিতে নীলা এক একটা করে খেতে লাগলো, আর আমি আমার মুখের সামনে একটা ফুচকা এনে বললো খাও। আমি ওইসব সাইপাস খাই না। মিমের সাথে তো ভালোই খেতে পারিস, আর আমি ওতে লাগলেই আমি ওই দিনও খেতে চাইনি, মিম নিজে হাতে খাওয়াইয়ে দিচ্ছে। তা তো দেবেই, আমার একমাত্র সতীন বলে কথা। ফুচকা খাওয়ালে খাবো। নীলা আমার দিকে অবাক হয়ে চেয়ে আছে, আর আমি ওর হাতের ফুচকাটা ওর হাত দিয়ে আমার মুখে নিয়ে নিলাম। তারপর আমি নীলার প্লেট থেকে একটা ফুচকা নিয়ে নীলাকে খাইয়ে দিলাম। দোকানি বিল মিটিয়ে আমরা দুজন আবার হাঁটতে হাঁটতে বাসায় ফিরছি। আমি ভাবতেছি, আরে কিথা, তার মানে সেদিন নীলা আমাকে যে মিম ফুচকা খাওয়াই দিছিল সেটা দেখে ফেলছে। বাসায় ফিরে নাস্তা করে যে যার মতো কাজে লেগে পড়লাম। কেউ বাসার মেহমানদের গুছাচ্ছে, শুভেচ্ছা জানাচ্ছে, আর কেউ বিয়ে বাড়ির গেটের কাজ দেখতেছে, কেউ আড্ডা দিতেছে, আর এদিকে আমি যুদ্ধ করতেছি পাবজিতে। অব্র নিচে আয়, তোকে খেতে ডাকছে। একবার তুই একবার তুমি, এসব আমার জিনিসকে আমার যা ইচ্ছা তাই বলবো, তাতে তোর কি? তাই তো। এই কে তোমার জিনিস? তারপর আমি গিয়ে রাতের খাবার খেয়ে রুমে সোফায় ঘুমাতে চলে গেলাম। একটু পর নীলা রুমে এসে দরজাটা আটকে দিল। তারপর আমার কাছে এসে, তুই এখানে ঘুমাচ্ছিস কেন? তাহলে কোথায় ঘুমাবো? আমার সাথে বিছানায় ঘুমাবি। ওমা, মাইয়া কয় কি? মাইয়া তো দেখছি আমার মান সম্মান সব খাবে। আমরা কি স্বামী স্ত্রী নাকি? নীলাকে দেখলাম ও যেন কাকে ফোন দিতেছে। হ্যালো ফুপু। হাই হাই, মাইয়া তো দেখছি আমার আম্মুরে ফোন দিতেছে। নীলা ফোনটা লাউড স্পিকারে দিয়ে, কি রে, কেমন আছিস তোরা? ভালো নেই। কেন রে? তোমার ছেলে আমার একটা কথাও শোনে না। বলো তো ওকে আমি কি করতাম? তোর কথা না শুনতে বাধ্য, তাকে আচ্ছা মতো ধুলাই করবি। আচ্ছা আমি রাখি, তোরা ঘুমা। দেখলি তো ওকে কি বললো? তারপর আর কি, নীলার সাথে এক বিছানায় ঘুমাতে হলো, তবে মাঝখানে কোল বালিশ রাখছি। একটু পর আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙতেই দেখি নীলা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, আর কোল বালিশটা আর দেখি খাটের উপর নেই। ফ্লোরের দিকে তাকিয়ে দেখি কোল বালিশটা পড়ে আছে খাটের নিচে। আমি নীলাকে আমার বুকের উপর থেকে সরাতেই পারছি না, কারণ নীলা আমাকে আত্মপৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। নীলা, ওই নীলা। ঘুমাচ্ছি তো প্লিজ ডিস্টার্ব করো না। আমি তো নীলার কথা শুনে ভাবছি আমি ওকে ডিস্টার্ব করছি কিনা, ও কি আমাকে ডিস্টার্ব করতেছে। নীলা দেখো কত বেলা হয়ে গেছে। নীলা আমার বুকের ওপর থেকে উঠে আমার ঠোঁটের উপর ঠোঁট রেখে আবার ঘুমিয়ে পড়লো, আর আমি নীলার কাণ্ড দেখে নীলার ঠোঁটগুলো আমার ঠোঁটের উপর রাখাই ওর প্রতিটি নিঃশ্বাস আমার উপর পড়তেছে। নীলার নিঃশ্বাসের গরম বাতাসগুলোর কারণে হঠাৎই আমার ঠোঁটগুলো কাঁপতে শুরু করলো। আমি নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছি না। অতঃপর নীলার ঠোঁটগুলো পাগলের মতো ছুটতে লাগলো। আমার ঠোঁটের স্পর্শ পেতেই নীলার ঘুম ভেঙে গেল। তারপর দেখে আমি ওর ঠোঁটগুলো নীলার নিজের কবলে নিয়ে নিচ্ছি। একটু পর নীলা আমার সাথে রেসপন্স দিতে লাগলো। একটু পর ওকে ছেড়ে দিতেই ও আমাকে এক টান দিয়ে আবারও লিপস্টিকের ইতিহাস গড়ে দিল। পাক্কা 5 মিনিট পর ও আমাকে ছেড়ে দিতেই আমরা দুজন হাঁপাতে শুরু করলাম। ওর দিকে তাকাতেই দেখি ও আমার দিকে তাকিয়ে হাসতেছে, আর আমি তো লজ্জায় ফেটে যাচ্ছি। অব্র, তুমি একটা মেয়ের সরলতা সুযোগ নিয়েছো, এটা কি ঠিক? বাহ বাহ, আগে যে উনি আমাকে ওইসব করতো, এখন বুঝি আমার সরলতার সুযোগ দেয়নি, আর এখন আমি করলেই দোষ। তারপরও আমারটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, তবে যাই বলুন না কেন ওইটা কিন্তু সেই ছিল। অব্র, তোর ঠোঁটগুলো এত মিষ্টি কেন রে? আর ওর কথা শুনে আমি তো, তোমার কি লজ্জা করে না এসব বলতে? লজ্জা করতে যাবে কেন? তুমি তো আমার ভবিষ্যৎ হাজবেন্ড। নীলা এবার আমার কাছে এসে আমার কপালে একটা আদর করে দিয়ে বলল, আজ থেকে কোনো মেয়ের সাথে কথা বলবি না, শুধু আমার সাথে কথা বলবি, আর তোর যা যা লাগবে আমাকে বলবি। আর এতক্ষণ নীলার কথাগুলো আমার মাথার উপর দিয়ে গেল। নীলা ফ্রেশ হয়ে আসতেই আমি বাথরুমে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি নীলা আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। আমি গিয়ে বিছানার উপর বসলাম। আজকে যেন আমার একটু বেশি পাচ্ছে আর কি শরম। ওই দিয়ে দেখো এমন করে করি দেখি। যা। তোমাদের রোমান্টিকতা শেষ হলে নিচে এসো নাস্তা খেতে। ঈশিতার কথা শুনে আবার ভাবনা ভেঙে গেল, আর আমি তো হেব্বি লজ্জায় পড়ে গেলাম। আর নীলাও দেখি সেম টু সেম। ঈশিতা চলে যেতেই আমি বললাম, ও শুনছো? আমি ওই কথাটা নীলাকে লজ্জা পাওয়ানোর জন্য বলছি, আসলে ওকে লজ্জা পেলে হেব্বি লাগে। তোমার বান্ধবী কি বললো শুনুনি? আরে বাহ, তোমার দেখি লজ্জাও আছে। আমি এবার নীলার দিকে তাকাতেই দেখি নীলার গাল গুলো টমেটোর মতো লাল হয়ে গেছে, আর নীলা মনে মনে বলতেছে, বজ্জাতটা আমাকে লজ্জায় ফেলে দিয়ে আবার বলতেছো বাবা
তোমার তো দেখি লজ্জাও আছে। সুযোগ আমারও আসবে অপরবাবু, তখন আমি তোমাকে শুদ্ধ আসলে বুঝিয়ে দেবো না। আপু আমি গেলাম। আমি দরজার কাছে আসতেই নীলা, ওই, তুই আমাকে কি বললি? তোমার লজ্জা ভাঙানোর জন্য এই কথা বলছি। হি হি হি। দুলাভাই, আমার বান্ধবীটা কই? ওই যে আসতেছে। তারপর আমি নীলা আর ঈশিতা নাস্তা করে নিলাম, আর বাকিরা আগেই নাস্তা করে নিয়েছিল। দুলাভাই, আপনি রেডি তো? কেন? হঠাৎ ঈশিতার আব্বু এসে তোমরা দুজন ঈশিতার সাথে শপিং মলে যাও, আর শপিং মলে গেলে ঈশিতার হবু জামাইও আসবে। জি আঙ্কেল। তারপর আমরা তিনজন একসাথে মাইক্রোতে করে বেরিয়ে পড়লাম। অবশ্য গাড়িটা ঈশিতা চালাচ্ছে, আমি আর নীলা পিছনেই বসে আছি। গাড়িটা পথ বেয়ে চলতেছে আর আমি বাহিরের প্রকৃতির জানালার কাছ দিয়ে দেখতেছি। নীলা আমার হাতে হাত রেখে, আমি ওর দিকে তাকাতেই ও সামনের দিকে তাকিয়ে মুচকি হাসিল। আমিও আর কিছু বললাম না। তারপর শপিং মলে গাড়ি পার্কিং করে বের হয়ে আসি, দুজনকে আমাদের দিকে এগিয়ে আসতেছে। অবশ্য একজন ছেলে আর একজন মেয়ে। ওরা দুজন আমাদের কাছে এসে দৌড়াতেই বুঝলাম ছেলেটা আর কেউ না, ঈশিতার হবু জামাই, আর মেয়েটা বোধহয় ওনার বোন। হাই, কেমন আছিস? ভালো। তুই কেমন আছিস? ভালো নেই। কি রনি, তোর আবার কি হলো? তোর বান্ধবীটা আমাকে বিয়ের আগে যে প্যারা দিচ্ছে, না জানি বিয়ের পর কি করে। আমি তোকে প্যারা দিই? দাঁড়া, তোকে বিয়ের পর বোঝাবো প্যারা কি জিনিস। ওদের কাণ্ড দেখে আমরা সবাই হাসতেছি, তবে এতক্ষণে বুঝলাম ওদের লাভ ম্যারেজ হচ্ছে। অভ্র, তোমাকে পরিচয় করিয়ে দেই। ও হচ্ছে রনি, আমার হবু বর, আর এ হচ্ছে আমার একমাত্র ননদ রীতা। তারপর ওরা সবাই শপিং করতে চলে গেল। আমি বাইরে একটা টুলে বসে পাবজি খেলতেছি। হঠাৎ দেখলাম ওই মেয়েটা মানে রীতা এসে আমার পাশে দাঁড়ালো। হাই, আমি খেলাটা শেষ করে বলেন। আপনাকে ভিতরে ডাকতেছে। আসতেছি। বাই দা ভাই, তুমি কিসে পড়ো? ক্লাস 9-এ। তারপর আমি আর রীতা ভিতরে গেলাম। পাক্কা 3 ঘন্টা পর শপিং শেষ হলো। তারপর সবাই মিলে একটা রেস্টুরেন্টে গেলাম, সেখানে খাবার খেয়ে বাসায় ফিরলাম। তারপর বাসায় ফিরেই রুমে এসে দিলাম এক ঘুম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসলাম। তারপর ছাদে চলে গেলাম, সেখানে গিয়ে দেখি মেয়ের মেলা। আমি এদিক সেদিক তাকিয়ে দেখি নীলাও এখানে আছে, তবে অনেকগুলো মেয়ের সাথে বসে গল্প করতেছে। নীলা, দেখছিস ছেলেটি আমাদের দিকে আসতেছে? ছেলেটি কিন্তু সেই, আমাকে প্রপোজ করলে আমি আজই ওকে বিয়ে করে নেব। নীলা চুপচাপ ওদের করে শুনছে, আর এখানে দেখলাম হৃদিও বসে আছে। কিরে নীলা, অভ্র যে আসছে, আমাকে তো বলিসনি। এবার নীলা বলল, তোরা কি শুরু করেছিস? এটা তো তোর দুলাভাই। তুই অভ্রকে কবে বিয়ে করলি? 3 দিন আগে। আমি গিয়ে নীলার সামনে দাঁড়ালাম। তখন দুলাভাই, কেমন আছেন? ভালো। হৃদির দিকে চেয়ে দেখি ওর মন খারাপ, তাতে আমার কি। নীলা রুমে আসো। একটু পর নীলা রুমে এসে দরজাটা আটকে দিয়ে আমার সামনে এসে, কেন রেখেছে? এমনকি পেয়েছোটা কি? যখন তখন সবার সামনে আমাকে নিজের স্বামী হিসেবে পরিচয় করে দিচ্ছ। নীলার দিকে তাকিয়ে দেখি ও মুখ কালো করে আছে। দেখো আমার এসব একদম ভালো লাগে না, প্লিজ বন্ধ করো এসব। নীলা এবার কান্না করতে করতে বাথরুমে চলে গেল। আচ্ছা, আমি কি একটা ঠিক করেছি নাকি ভুল করেছি? একটু পর নীলা বাথরুম থেকে বের হয়ে, তবে ওর চোখগুলো ফুলে গেছে বোধহয়, কান্না করছে তাই। নীলা এবার ওর ব্যাগটা নিয়ে নিচে চলে গেল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু নীলার আসার কোনো পাত্তাই নেই। সন্ধ্যা নিচে গিয়ে দেখে নিলাম। আন্টিকে নীলার কথা জিজ্ঞেস করতে আন্টি বলল নীলা আর ঈশিতা কোথায় যেন গেছে। তারপর রুমে এসে মুখটা কালো করে বিছানার উপর বসে আছি। দূর কিছুই ভালো লাগছে না। পকেট থেকে ফোনটা বের করে পাবজি খেলতে লাগলাম। এক ম্যাচ শেষ হতেই ফোনটা রেখে দিলাম। রাতে নিচে গিয়ে খাবার খেয়ে রুমে চলে আসলাম। রুমে বিছানায় বসে পা দোলাচ্ছি। হঠাৎ দেখলাম নীলা রুমে এসে দরজাটা আটকে আমার পাশে ব্যাগটা রেখে বাথরুমে চলে গেল। একটু পরও বাথরুম থেকে এসে আমার সামনে দাঁড়িয়ে আছে। ওর দিকে তাকিয়ে দেখি ওকে যেন খুশি খুশি লাগতেছে। কোথায় গেছিলে? একটু বাইরে গিয়েছিলাম। নীলা ওর ব্যাগটা থেকে একটা কাগজ বের করে আমার সামনে রেখে একটা কলম আমার হাতে ঘুমাতে? দিয়ে বলল, এখানে একটা সাইন তাহলে করে দাও জিজ্ঞেস তো। করতেছি আজ এমনিতেও ওকে কষ্ট দিছি, তাই ওর কিছু বললাম না। কলমটা নিয়ে কাগজটা একটা সই করে দিলাম। কাগজটা নীলার হাতে দিয়ে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। তারপর বিছানায় একটা বালিশ নিয়ে সোফার ঘুমাতে যাচ্ছি। তখন নীলা, বালিশ নিয়ে কোথায় যাচ্ছ? ঘুমাতে। সেটা তো দেখতেই পাচ্ছি। তাহলে জিজ্ঞেস করছো কেন? বিছানায় এসো, ঘুমাবে। আমি কি তোমার জামাই লাগি যে তোমার সাথে এক বিছানায় ঘুমাবো? লাগো তো। কি বেশি কথা না বলে আমার সাথে বিছানায় এসে ঘুমা। সম্ভব না। তুই আসবি নাকি? আমি গিয়ে তোকে নিয়ে আসবো। না থাক, আমি এসেছি। আমি বালিশটা বিছানায় রেখে ঘুমাবো, তখনই নীলা ওর বালিশটা নিচে ফেলে দিল। বালিশটা ফেলে দিলে কেন? তোমার বুকে ঘুমাবো তাই। ওমা, মাইয়া তো দেখছি আমার খারাপ প্ল্যান করতেছে। জি না, তা হচ্ছে না। কে শুনে কার কথা? নীলা আমার বুকে মাথায় রাখলো, তারপর আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। দেখো নীলা, এসব ছেলে মানুষই বাদ দাও প্লিজ। আর আব্বু আম্মু মামা আমি ওরা জানলে কি হবে? কিছু হবে না। নীলা ওর মুখটা আমার বুকের উপর দিয়ে রেখে তুলে আমার মুখের সামনে এসে আমার ঠোঁট গুলো দখল করে নিল। একটু পরও আমার
আমাকে ছেড়ে দিয়ে। তুই কি বুঝিস না আমি তোকে? কি? তোর জানা লাগবে না। তারপরও আবার ঠোঁটে গালে মুখে পাগলের মতো আদর করতে থাকলো। হঠাৎ আমার হাতে দুটো ওর কোমরে চলে গেল। নিজেকে যেন কন্ট্রোল করতে পারছি না। আমিও ওকে পাগলের মতো আদর করতে লাগলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি নীলা আমার বুকের উপর ঘুমিয়ে আছে। আমি ওকে আমার বুকের উপর থেকে নামাতে যাব, তখনই দেখি আমাদের দুজনের কারোর শরীরে কোনো কাপড় নেই। হঠাৎই আমার মনে হলো কাল রাতের কথা। আমার যেন বিশ্বাসই হচ্ছে না। নীলা আমাকে ধাক্কা মেরে, নীলা, ও নীলা, কি হয়েছে অব্র? কাল রাতে আমাদের মাঝে কিছু হয়েছিল। কেন গো অব্র বাবু, তুমি জানো না? তুমি আমার মতো একটা নিষ্পাপ ছেলের সাথে এসব করতে পারলে? পারলাম। ছাড়ো আমাকে। না। আমি এটা কি করলাম নীলার সাথে? ও তো আমার সম্পর্কে বড় বাপু লাগে। বাড়ির সবাই যদি এটা জেনে নেয় তখন আমি ওদের কি বলবো? আমি এবার নীলাকে বললাম, নীলা, আমাকে বিয়ে করবে? সম্ভব না। প্লিজ নীলা, আমাকে বিয়ে করো। আমি কারো কাছে খারাপ হতে চাই না। ওই একটা মানুষকে কয়বার বিয়ে করবা? মানে? আমি তো তোমার বিয়ে করাবো। আমি তোমাকে কবে বিয়ে করলাম? কালকে একটা কাগজে সাইন করেছো যে, মনে আছে? রাতে? ওটাই আমাদের বিয়ের কাবিননামা। সত্যি? ওই হচ্ছেটা কি? আসলে থাক, ভালো লাগবে না, চলো গোসল করে আসি। আমি পারবো না। আমাকে না জানিয়ে আমাকেই বিয়ে করছো। প্লিজ। তারপর আর কি নীলাকে কোলে করে নিয়ে বাথরুমে চলে গেলাম। তারপর গোসল সেরে রেডি হয়ে নিচে গেলাম। আজকে যতবারই আমার আর নীলার চোখে চোখ পড়ছে ততবারই আমরা দুজনে লজ্জায়। আমি নাকি বিয়ে করেছি, আমার বিশ্বাসই হচ্ছে না। তাও আবার আমার নীলা আপুকে, থুকু নীলাকে। ইস, কথাটা মনে আসতেই আমার হেব্বি হাসি পাচ্ছে। আপনারা আবার কিছু মাইন্ড করেন না। আজকে শীতের গায়ে হলুদ, সবাই যে যার মতো ব্যস্ত, এক আমি বাদে। বিকেলে ছাদে বসে আছি, তখনই আমায় একটা সত্যি কথা বলবে? বলো। নীলা কি সত্যি তোমার বউ? রিদি আমার দিকে এক নজরেই চেয়ে আছে। একটু পর ও বলল, আচ্ছা বাই, ভালো থেকো। সন্ধ্যার সময় রুমে বসে আছি, তখনই নীলা এসে, নাস্তা করছো? নিশ্চুপ হয়ে আছে। কি হলো, কথা বলতেছো না কেন? রাগ করলে বুঝি? নিশ্চুপ হয়ে আছে। অব্র। আমি চুপচাপ ওর কথা শুনেতেছি, কিন্তু কিছু বলতেছি না। আসলে ও আজ সারাদিন আমার সাথে একবারও দেখা করেনি, তাই। নীলা গিয়ে দরজাটা আটকে একবার সোজা আমার কোলে এসে বসলো। শালার মাইয়া, আমি তো হেব্বি লজ্জায় পড়ে গেলাম। যাই হোক, আমি ওর দিকে তাকাতেই পারতেছি না, আর ও আমার দিকে তাকিয়ে হাসতেছে। আমি ওর দিকে তাকাতেই ও আমার দিকে চেয়ে দুষ্টু হাসি দিল। নীলা, কি হচ্ছে এইসব? আসলে ও আমার সাথে যা শুরু করেছে। এখনো তো কিছুই হয়নি, তবে এবার হবে। মানে? নীলা ওর হাত দিয়ে আমার চোখ দুটো বন্ধ করে দিল, তারপর আমার ঠোঁটের উপর ঠোঁট বসিয়ে দিয়ে পাগলের মতো চুষতে লাগলো। একটু পরেও আমাকে ছেড়ে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল। তখন আমার বুকের ওপর ওর মাথাটা রেখে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি ওর চুলের বিনি কেটে দিচ্ছি আর পাগলিটা আমাকে জড়িয়ে ধরে আছে। শোনো অব্র, তুমি শুধু আমার, আর কারো না, বুঝলে? না। কি বললে? একটু আগেই ও আমাকে কত সুন্দর করে তুমি বলে ডেকেছিল, আর এখন তুই। ওই অব্রর বাচ্চা। হ্যাঁ গো, মিসেস অব্রের বাচ্চা। তবে রে পাজি। আমাকে আর পাইকে এক দৌড়ে বাথরুমে, তারপর ফ্রেশ হয়ে চুপি চুপি রুমের ভিতরে ঢুকলাম। দেখলাম নীলা নেই, আর রুমের দরজাটাও খোলা। বিছানায় বসে ফেসবুক চালাচ্ছি, তখন নাস্তা করে না? তুমিও না? তারপর আমরা দুজনে মিলে নাস্তা করে দিলাম। নীলা নাস্তার প্লেট নিয়ে রুমের দরজার কাছে গিয়ে, ঈশিতার গায়ে হলুদ, তাই তোমার সাথে একেবারে রাত্রে ঘুমানোর সময় দেখা হবে। আর হ্যাঁ, ভুলেও কোনো মেয়ের সাথে কথা বলবো না। আচ্ছা নীলা কি আমাকে জান দিয়ে গেল নাকি থ্রেড, বুঝতেছি না। যাই হোক, নিচে গিয়ে দেখি কয়েকটা মেয়ে পটাতে পারি কিনা। আপনারা আবার অন্য কিছু ভাবেন না। যাই হোক, নিচে গিয়ে এক ভাইয়ের বাইকের করে ঘুরতে গেলাম। রাতে এসে বাসায় এসে দেখি হলুদ অনুষ্ঠান চলছে। আমি নীলাকে খুঁজে পাচ্ছি না। অবশেষে দেখলাম আমার সিনিয়র বউটা হলুদ শাড়ি পরেছে। তাকে দেখতে একেবারে হলুদ পরীর মতো লাগছে। অনুষ্ঠান শেষ হলো রাত প্রায় 3টার দিকে। তারপর ফ্রেশ হয়ে বিছানায় বসে পা দোলাচ্ছি, তখনই নীলা বাহির থেকে এসে ফ্রেশ হতে গেল। একটু পর ও ফ্রেশ হয়ে এসে দরজাটা আটকে দিয়ে আমার পাশে বসলো। তোমার বাবুটা কি করে? তার বউয়ের কথা ভাবে। এই রে, বলে ফেলছি। সত্যি? আমার ঘুম পাচ্ছে। আমার। তারপর আমরা দুজন ঘুমিয়ে পড়লাম। তবে নীলা আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়লো। সকালে নীলার ডাকে ঘুম ভেঙে গেল। তারপর ফ্রেশ হয়ে আমি আর নীলা নিচে গিয়ে নাস্তা করে আসলাম। দুপুরের দিকে জামাই চলে আসছে। সবাই জামাইকে নিয়ে ব্যস্ত, আর আমার চোখ শুধু নীলাকে খুঁজছে। হঠাৎ সিঁড়ির দিকে চোখ পড়তেই দেখি নীলা একটা নীল শাড়ি পরেছে। আমি এক নজরে ওর দিকে তাকিয়ে চেয়ে আছি। ওকে দেখে মনে হচ্ছে আসমান থেকে নামা এক নীল পরী। কি দেখো অমন করে?
পরি দেখি। আমি মোটেও এত সুন্দর না। সেটা আমি জানি। কি বললি কুত্তা? এই রে, ওর প্রশংসা করতে গিয়ে আমি আবার কি বলে ফেলছি। দূর, ঈশিতার বিয়েটা সম্পূর্ণ হলো আর আমাদের ছুটি। আমি আর নীলা বিকেলে বাসে করে বাসায় ফিরছি। অবশেষে রাতে আমরা বাসায় পৌঁছালাম। এই বাসায় ফিরে আমি অবাক না হয়ে পারলাম না, কারণ পুরো বাসাটা বিয়ে বাড়ির মতো করে সাজানো। বাসার ভিতরে আসলেই আমি একজনকে দেখে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। আব্বু কেমন আছো? ভালো, তুই কেমন আছিস? ভালো। আমি আব্বুকে ছেড়ে দিয়ে বললাম, আব্বু তুমি হঠাৎ এখানে? বৌমাকে নিয়ে আসতে। আব্বুর কথা শুনে আমি বোকা বনে গেলাম। আমাকে এমন থাকতে দেখে মামি হালকা হেসে বলল, এখন অবাক হওয়ার কিছু নেই, নীলা আমাদের সব বলেছে। মানে? তোমার আর নীলার বিয়ে হয়েছে যে, সেটা আমরা সকলেই জানি। নীলার দিকে তাকাতেই ও আমার দিকে তাকিয়ে একটা চোখ টিপ মারলো। জি আমরা সকালে একটা ডিসিশন নিছি, কি? কালকে তোদের আবার বিয়ে হবে। আম্মুর কথা শুনে আমরা দুজন লজ্জায় পড়ে গেলাম, আর তার আমাদের এমন চাউনি দেখে হাসতে হাসতে শেষ। তোরা দুজন ফ্রেশ হয়ে আয়। তারপর আর কি, আমি সোজা রুমে এসে বাথরুমে চলে গেলাম আর ফ্রেশ হয়ে এসে দেখি নীলা এই রুমে বসে আছে। তুমি এই রুমে কেন? মানে? আমার রুমে তুমি কেন এসেছো? ভুলে যেও না অব্র, আমি তোমার স্ত্রী। সেটা নয় বুঝলাম, কিন্তু আমাকে না জানিয়ে বাসার সবাইকে আমাদের বিয়ের বিষয়টা বলা কি ঠিক হয়েছে? ওরা প্রথম থেকে সবটা জানে। কি? ওই যে আমি তোমাকে অনেক আগে থেকে ভালোবাসি, আর তুমি এখানে আসার পর থেকে আমার সাথে আমার যা যা হয়েছে সবটা ওরা জানে। কি বলছো? সব সত্যি। কিসের কথাও কি ওদের বলেছো? আমার কথা শুনে নীলা তাড়াতাড়ি ফ্রেশ হতে চলে গেল। তারপর নিচে গিয়ে আমরা সবাই একসাথে খাবার খেয়ে নিলাম। রাতে নীলা আমার বুকে মাথায় রেখেই ঘুমিয়েছে। সকালে ঘুম থেকে উঠে দেখি নীলা আমার পাশে নেই। তারপর ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি অনেক লোকজন এখানে। ওহ, আজ তো আমাদের আবার বিয়ে, মানে আমার আর নীলার। মামিকে ডেকে নাস্তা করে নিলাম। দুপুর 12:30টার দিকে নীলার কয়েকটা ছেলে বন্ধু আমাকে সাজিয়ে নিচে নিয়ে সোফায় বসালো আর আমার পাশে নীলাকে। তারপর কাজী সাহেব আমাদের বিয়ে পড়ানো শুরু করলেন। একটু পর কাজী একটা পেপারে নীলার সাইন নিল। এবার আমি সাইন দিতে যাব, তখনই আমি এই বিয়ে মানি না। হচ্ছেটা কি মিম? তুমি শুধু আমার আর কারণ না। মিমের কাণ্ড দেখে আমরা সকলে অবাক। আসলে বিয়েটা পারিবারিক ভাবে হচ্ছে, তাই বাইরের লোকজন তেমন নেই, শুধু নীলার কাজিন আর আত্মীয় স্বজনরা আছে। নীলা এবার আর চুপ থাকতে পারেনি। ওই সিমরি, তোর সমস্যা কি রে? দেখুন আপু, আপনি চুপ থাকুন, এটা আমার আর অব্রুর বিষয়। মিমের কথা শুনে আমি তো শক খেয়ে গেলাম। আর নীলা, আমার বিয়েতে এসে আবার বলছিস এটা তোর আর অব্রুর বিষয়, আর আমি চুপ থাকবো? হ্যাঁ দেখুন আপু, আমরা দুজন দুজনকে ভালোবাসি। মিমের এ কথা শুনে আমি আর চুপ থাকতে পারিনি। কে তোমাকে ভালোবাসে? অব্রু, তুমি চুপ থাকো, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। মিমের কথা শুনে আমি তো এবার নীলা গিয়ে মিমের গালে কষে দুটো থাপ্পড় বসিয়ে দিল। নীলা মিমের চুল ধরে টানাটানি শুরু করেছে আর মিম নীলার। মিমের আম্মু এসে ওকে এক পাশে নিয়ে গেল আর আমি নীলাকে। মামা মামি গিয়ে মিমকে বোঝাতে লাগলো। প্রায় 8 ঘন্টা বোঝানোর পর অবশেষে মিমের আম্মু জোর করে মিমকে ওনার সাথে বাসায় নিয়ে গেল। আর নীলা ভয়ে আমাকে জড়িয়ে ধরে আছে। নীলা, সবাই দেখতাছে। নীলা এখনো আমাকে জড়িয়ে ধরে আছে। এবার আমি, নীলা এবার তো ছাড়ো, না হলে তো বিয়েটাই করতে পারবো না। নীলার সাথে সাথে আমাকে ছেড়ে দিল। বিয়ের কাজ শেষ করে নীলাকে নিয়ে আমার বাসায় ফিরছি, মানে কুমিল্লায়। বাসায় ভিতরে ঢুকতেই দেখি আমার হারামি বন্ধুগুলো বসে আছে। রাতে ছাদে দাঁড়িয়ে হারামিদের সাথে গল্প করছি। রাত 11টার দিকে ওরা জোর করে আমায় বাসার ঘরে ঢুকিয়ে দিল। আমি ভিতরে গিয়ে দরজাটা আটকে সামনে যেতেই নীলা এসে আমার পা ছুঁয়ে সালাম করতে যাবে, তখনই তোমার জায়গা এখানে নয় পাগলি, তোমার জায়গা আমার বুকে, বুঝলে? নীলা আমাকে জড়িয়ে ধরে কাঁদতেই আছে, হয়তো আমাকে হারানোর ভয়। এই পাগলি, কাঁদছো কেন? আর যদি মিম, তোমার উজু আছে? তারপর আমরা দুজনে 2 রাকাত নফল নামাজ পড়ে নিলাম নতুন জীবন শুরু করার আগে। ওগো শুনছো? আমার না হেব্বি হাসি পাচ্ছে। কেন? জানি না, আমার একটা লাগবে। দেখ, হবে না। কেন? আমাকে প্রপোজ করেছিস? না। তাহলে আগে প্রপোজ কর। কি হলো? বিছানার উপর থেকে একটা গোলাপ ফুল নিয়ে 1000টা ভুল করলেও রেখে দিব সূর্যানোর তালিকায়। ভালোবাসে যাবো এই হৃদয়ের অট্টলিকায়। এই যে মিসেস অব্র, আমি তোমাকে ভালোবাসি আর সারা জীবন ভালোবেসে যাবো। আই লাভ ইউ। আমিও তোমাকে ভালোবাসি। নীলা আমাকে জড়িয়ে ধরলো আর আমি ওর কপালে ভালোবাসার পরশিকে দিলাম। হঠাৎ ও আমাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল। তারপর আমার ঠোঁট জোড়া নিজের কবলে নিয়ে নিল। আর বাকিটা ইতিহাস। আর হ্যাঁ, যেটা বলছিলাম, গল্পটা এখানেই শেষ, সমাপ্ত।